আসসালামু আলাইকুম। টিউটর মেথডস এর নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। হ্যালো এসএসসি 26 আর্টস স্টুডেন্টরা, কি অবস্থা তোমাদের? তোমাদের জন্য গ্রুপিং সাবজেক্ট ইকোনমিক্স এর উপর একটা ক্লাস নিয়ে আসলাম। গ্রুপিং সাবজেক্টের গুলোকে তোমরা যেরকম অবহেলা করো, এতটা অবহেলা নয় বা এতটা সহজ বিষয় নয়। মানে বোঝার এবং টেকনিক্যালের অনেক টেকনিক্যাল ভাবে বোঝার অনেক কিছু রয়েছে। আমরা যদি এই বিষয়গুলো খুব সহজ এবং টেকনিক্যালি করি, তখন দেখা যাবে যে সহজ বিষয়টা আরো সহজে রূপান্তর করা যাবে। কিন্তু তো তোমরা জানো যে যদি প্রথম অধ্যায় থেকে যদি সিকিউ আসে, তাহলে এই অর্থব্যবস্থা থেকে সিকিউ আসবে ইনশাআল্লাহ। মানে অর্থব্যবস্থা ছাড়া প্রথম অধ্যায় থেকে সিকিউ করাটা খুব কঠিন। আর দেখা আমরা অনেক সময় দেখি যে মানে প্রতিটা অধ্যায়ে কিন্তু সব জায়গা থেকে সিকিউ আসলে আসে না, কিছু স্পেসিফিক পার্ট থেকে প্রতি বছরই বারবার সিকিউ আসে। তো আমরা যদি এরকম স্পেসিফিক পার্টের উপর সিকিউ গুলো আয়ত্ত করি, তাহলে ধরো 2 থেকে 4টা সিকিউ করলে আমাদের পুরো অধ্যায়টাই কভার হয়ে যায়। কিন্তু আমরা গতানুগতিক পড়াতে অনেক গাইড থেকে অনেকগুলো সিকিউ পড়ি এবং তথ্যের জট লেগে তারপর আসলে কোনটাই বুঝতে পারি না। তো আমরা দেখবো আসলে অর্থব্যবস্থা সম্পর্কে আজকে কিভাবে অর্থব্যবস্থাটা ভালো করে শেখা যায় এবং কিভাবে সিকিউটা লেখা যায়। শুরু করা যাক আজকের ক্লাসটা। আচ্ছা, দেখো তো তোমাদের জন্য অর্থব্যবস্থা জন্য একটা চার্ট রেডি করে রাখছি। এই চার্টটা যদি তোমরা পড়ো, তাহলে এই চার্টটা থেকে মানে তোমরা যে কোন ধরনের সিকিউ লিখতে পারবা। আর অর্থব্যবস্থা থেকে সিকিউ আসে জ্ঞান উদাহরণ তো এমনিতেই আসে। আর কি জ্ঞান মূলক করতে এবং এগুলো আসলে কোনো সিলেবাস হয় না বা এগুলো কোনো শর্টকাট হয় না। দেখা যায় এগুলো একটা পাঠের যে কোনো জায়গা থেকে আসতে পারে, কিন্তু সিকিউ গুলা দেখা যায় একটা পাঠে একটা নির্দিষ্ট অধ্যায় থেকে আসে এবং নির্দিষ্ট পাঠ থেকে আসে। সবগুলো জায়গা থেকে সিকিউ আসে না। এরকম এই এই পাঠটা হলো অর্থব্যবস্থাটাই হলো ইকোনমিক্স প্রথম অধ্যায়ে একটা গুরুত্বপূর্ণ সিকিউ টপিক। আচ্ছা, তোমাদের বইয়ে হয়তো মানে এরকম ভাবে এত সুন্দর করে সাজানো গুছানো না, আমরা একটা চার্টের মাধ্যমে সম্পূর্ণ অর্থব্যবস্থাটা ক্লিয়ার করার চেষ্টা করবো। তো তোমাদের পাঠ্য বইয়ে দেখা যায় চার্টে নরমালি চারটা পাঁচজন অর্থব্যবস্থা আছে, যে সমাজ গণতান্ত্রিক বা পুঁজিবাদী অর্থব্যবস্থা, সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থব্যবস্থা, মিশ্র অর্থব্যবস্থা এবং ইসলামী অর্থব্যবস্থা। তো দেখা যায় যে মানে টিকিট গুলা নরমালি আসে যে একটা কি দেওয়া থাকে, এই উদ্দীপক দেওয়া থাকে, এখানে দেখা থাকে যে মিস্টার করিম একটি দেশে বসবাস করে, যে দেশের এই ধরেন ব্যক্তি মালিকানা থাকে এবং ভোক্তার কোনো স্বাধীনতা থাকে না থাকে। তারপর সরকারের দাম ব্যবস্থা এরকম থাকে। তো উদ্দীপক বলে উদ্দীপকের অর্থব্যবস্থাটা তোমার পাঠাবে কোন অর্থব্যবস্থার সাথে মিলবে। কোন দিলে এটা যেহেতু ভোক্তার পূর্ণ স্বাধীনতা রয়েছে, সম্পদ ব্যক্তি মালিকানা এবং মূল্য ফলে মুনাফা অর্জন, তাহলে এটা কি জনতান্ত্রিক অর্থব্যবস্থা। তো এই যে এভাবে একদিন জানাতে থাকবো। আমরা একটু দেখবো প্রথমে এই অর্থব্যবস্থা সম্পর্কে যদি ভালো করে যে আইডিয়াটা নিতে চাও, তাহলে মানে এটা ল্যাব দৃষ্টান্ত আমরা তুমি জ্ঞানগুলোকে বলবে যে এটা গণতান্ত্রিক অর্থব্যবস্থা। তারপর এটা সংজ্ঞাটা দিলাম, সংজ্ঞাটা আমি তোমাদের ভিডিওতে দিয়ে দিব। সংজ্ঞাগুলা সংজ্ঞাটা দিলাম, এই যে সংজ্ঞাটা যেমন যে সংজ্ঞাটা আছে এটা দিলাম। তারপর লেখা যে গণতান্ত্রিক আসলে প্রথমে বুঝে আসলে গণতন্ত্র মানে অর্থব্যবস্থাটা কি এবং কিভাবে হয় এটা একটু বুঝে তারপর শিখিয়ে দেওয়া হবে। যেমন গণতান্ত্রিক অর্থব্যবস্থা সম্পদ ব্যক্তি মালিকানা থাকে, মানে সম্পদের সব মানে মালিকানা ব্যক্তি থাকে। আরেকটা কথা বলেছিল বিজেপি কোথাও পরিপূর্ণ গণতান্ত্রিক সমাজতান্ত্রিক মিশ্র আছে অবশ্য, যে সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বা ইসলামী অর্থব্যবস্থা পরিপূর্ণ কোথাও নয়, কিছু আংশিকটা রয়েছে। যেমন আমরা যদি সমাজতান্ত্রিকের কথা ভাবো, দেখা যায় যে চীনের সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা আছে। তো সমাজতান্ত্রিক অর্থটা কি সবার সম্পদের মালিকানা কি রাষ্ট্রের, কিন্তু চীনে তো বিলিয়নিয়া ব্যক্তি মালিকানা আছে, তাই না? তো এগুলো কিছু কিছু ক্ষুদ্র ক্ষুদ্র রাষ্ট্র আছে এই প্রদেশ আছে, এগুলোকে দেখা যায় যে কি এই বাবারা সমাজতান্ত্রিকটা মানে না, এরকম থেকে আছে। মেজরিটিতে দেখা যায় যে চীনের মেজরিটিতে দেখা যায় সমাজতান্ত্রিক একদিন সমাজতান্ত্রিক থেকে সম্পদ ব্যক্তি মালিকানা থাকে, সবগুলো সম্পদ ব্যক্তি মালিকানা থাকে। এবং গণতান্ত্রিক রাষ্ট্রীয় মালিকানা সম্পদ ব্যক্তি মালিকানা থাকে এবং সমাজতান্ত্রিক কি থাকে রাষ্ট্রীয় মালিকানায় থাকে, সবগুলো সম্পদের মালিক রাষ্ট্র। এবং বাংলাদেশে যে ধরনের কিছু সরকারি প্রতিষ্ঠান আছে বা সরকারি জানা আছে, যেমন রাস্তাঘাট, অফিস আদালত, যেগুলো এগুলো সরকারি প্রতিষ্ঠান, কিন্তু তাছাড়া ব্যক্তিগত ভাবে জমি জায়গা আছে, তাই না? এরকম তো দেখা যায় যে সমাজতান্ত্রিক সবগুলো জায়গা রাষ্ট্রীয় মালিকানা থাকে। আর মিশ্রতে দেখা যায় যে ব্যক্তি মালিকানা থাকে এবং রাষ্ট্রীয় মালিকানা থাকে। যেমন যেটা বাংলাদেশে দেখা যায়, বাংলাদেশের ব্যক্তি মালিকানার সম্পদ আছে এবং রাষ্ট্রীয় মালিকানার সম্পদ আছে।
তারপর ইসলামী অর্থনীতি কি সম্পদ ব্যক্তি মালিকানা থাকে এটা। তারপর দেখা যায় যে গণতান্ত্রিক ব্যবস্থা কি ভোক্তার স্বাধীনতা আছে, গণতান্ত্রিক ব্যবস্থাতে ভোক্তার পূর্ণ স্বাধীনতা থাকে, কিন্তু সমাজতান্ত্রিক ভোক্তার স্বাধীনতা থাকে না। আসলে ভোক্তা কি পরিমাণ ভোগ করবে, কি পরিমাণ উৎপাদন করবে, এগুলো আসলে সরকার থেকে নির্ধারণ করে দেওয়া হয়। তো আর মিশ্র অর্থনীতি ভোক্তার স্বাধীনতা মানে অবাধ নয়, নিয়ন্ত্রণ করা হয় যে স্বাধীনতা আছে কিন্তু অবাধ নয়। যেমন এই জনতা থেকে যেমন যা ইচ্ছা ভোক্তার যা ইচ্ছা তা উৎপাদন করবে, যা ভোগ করবে, এরকম না, নিয়ন্ত্রিত। আর ইসলামী অর্থব্যবস্থা যেহেতু হালাল হারাম টাকায় মানে ভোক্তার উপর নিয়ন্ত্রণ থাকে অর্থব্যবস্থা। তারপর দেখা যাচ্ছে কি ধর্মতান্ত্রিকের আরেকটা বিষয় হলো উৎপাদনের মূল লক্ষ্য, মানে ধর্মতান্ত্রিক উৎপাদনকারীর মূল লক্ষ্যটাই হলো কি মুনাফা অর্জন। উৎপাদনকারীর মূল লক্ষ্যটা কি মুনাফা অর্জন। আর সমাজতান্ত্রিক দেখা যায় উৎপাদনকারীর মূল লক্ষ্য কি সামাজিক কল্যাণ সাধন থাকে। তারপর মিশ্রতে থাকে উৎপাদনকারীর মূল লক্ষ্য হচ্ছে মুনাফা অর্জন, সামাজিক কল্যাণ সাধন, উভয়টাই থাকে। যেমন বাংলাদেশে আসলে মৃত অবস্থা বিদ্যমান, তো আমরা এটা বুঝতে পারি যে মানুষের কিছু কিছু যেমন রাষ্ট্রীয়ভাবে কিছু কিছু উৎপাদন করা হয় যেগুলো মানুষের কল্যাণের জন্য করা হয়। আবার দেখা যায় যে পুঁজিবাদীর মতন কিছু কিছু মানুষ আছে খুবই এই মূল লক্ষ্যটা মুনাফা অর্জন থাকে, মানুষকে ভেজাল বা বিভিন্ন ধরনের খাবার খাবে খেয়ে তাদের মানে কি খাওয়াচ্ছে বা কি উৎপাদন করছে ওটা দেখে খুব একটা প্রায়োরিটি দেওয়া হয় না। দেওয়া হয় কি যেমন মুনাফাটা অর্থটা যে কিভাবে আসে এটার উপর অসাধু ব্যবসায়ীরা এটা অবলম্বন করে আছে। তো এটা হলো মিশ্র অর্থব্যবস্থা। ইসলামী অর্থব্যবস্থা কি মূল লক্ষ্য ভোক্তার উপর জুলুম না করে হালাল ভাবে মুনাফা অর্জন, কিন্তু ভোক্তার উপর জুলুম করা যাবে না, নিয়ন্ত্রিত বা নিয়ন্ত্রণের মধ্যে থেকে কি করতে হবে, মুনাফা অর্জন করতে হবে। হ্যাঁ, তারপর যেমন এই যে এই ধনতান্ত্রিক আরেকটা বৈশিষ্ট্য হলো, আচ্ছা এগুলো সবগুলো কিন্তু অর্থব্যবস্থা এগুলো ধনতান্ত্রিকের এগুলো সমাজতান্ত্রিকের মিশ্রের ইসলামের বৈশিষ্ট্য। তো স্বয়ংক্রিয় এই গণতান্ত্রিক একটা বৈশিষ্ট্য কি স্বয়ংক্রিয় দাম বলতে। স্বয়ংক্রিয় দাম বলতে যেমন আমরা কি বলি দেখা যায় যে বাজারে গিয়ে বার্গেনিং যেটা করি আর কি, দর কষাকষি যেটা, ওটা কি বলে স্বয়ংক্রিয় দাম বলতে। দর কষাকষির মাধ্যমে দামটা নির্ধারণ হয়। আর সমাজতান্ত্রিক কেন্দ্রীয় কর্তৃপক্ষ দাম নির্ধারণ করে। যেমন কোনো একটা যেমন বাংলাদেশে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে এই কি থাকে, যেমন তেলের দাম সরকার নির্ধারণ করে দেয়, পেঁয়াজের দাম সরকার নির্ধারণ করে দেয়, আবার দেখা যায় যে শাকসবজির রং নির্ধারণ করে না। এরাও মার্কেট সমাজতান্ত্রিক সবগুলো সরকার কর্তৃক কেন্দ্রীয় কর্তৃক দাম নির্ধারিত হয়। আর জনতান্ত্রিকে কি স্বয়ংক্রিয় দাম ব্যবস্থার মাধ্যমে হয়। আর মিশ্রতে কি হয় স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা, দর কষাকষি হয়, আবার নির্দেশ উভয় ক্ষেত্রে আবার কি সরকার কর্তৃক নিয়ন্ত্রণ করা হয়। তারপর এটা ইসলামিকটাও স্বয়ংক্রিয় দাম ব্যবস্থা নির্ধারণ। তারপর জনতান্ত্রিক কি সামাজিক নিরাপত্তাটা খুব একটা থাকে না, যেহেতু দেখা যায় যে মানুষের মূল লক্ষ্যটাই দেখো অর্থ, দেখা যায় মানুষ অর্থের জন্য বিভিন্ন রকম অপকর্ম করে, এই জন্য সামাজিক নিয়ন্ত্রণটা এই নিরাপত্তাটা খুব একটা থাকে না। আর সমাজতান্ত্রিকে অবশ্যই সামাজিক নিয়ন্ত্রণ থাকে, সমাজ রাষ্ট্র কেন্দ্রীয় ভাবে নিয়ন্ত্রণ করা হয়। এবং কি মিশ্রতে সামাজিক নিরাপত্তা থাকে, ইসলামীতেও সামাজিক নিরাপত্তাটা থাকে। তারপর উদাহরণ মানে এই অর্থ ব্যবস্থা গুলো আসলে কি কোন দেশের কোন ধরনের অর্থ ব্যবস্থা আছে আর কি। যেমন ইউএসএ দিকে আমরা গণতান্ত্রিক আছে, হংকং এ গণতান্ত্রিক অর্থ ব্যবস্থা আছে। এই আবার সমাজতান্ত্রিক হলো চীনে সমাজতান্ত্রিক বা মিশ্র এই নির্দেশমূলক, কিউবাতে সমাজতান্ত্রিক, উত্তর কোরিয়াতে, ভিয়েতনামে, পোল্যান্ডে এগুলাতে কি যা যা যে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা বিদ্যমান। আবার মিশ্র হলো বাংলাদেশে আছে, ভারতে মিশ্র অর্থ ব্যবস্থা, ইউকেতে, পাকিস্তান এই রাষ্ট্রগুলোতে কি মিশ্র অর্থ ব্যবস্থা বিদ্যমান। আর সৌদি আরবে ইসলামী অর্থব্যবস্থা ব্যবহার বাদ, এটা হলো মানে শো অফ আর কি, প্রকৃতপক্ষে ইসলামী অর্থব্যবস্থাতে একদম মানে নিয়ন্ত্রণ করা হয়। আর জনতান্ত্রিকে আবার হলো কি শ্রেণী বৈষম্য সৃষ্টি। শ্রেণী বৈষম্যটা কি দেওয়া যায় যে ধনী গরিবের মধ্যে একটা বৈষম্য, ধনী তার অধিকার পাচ্ছে, গরিব তার অধিকার পাচ্ছে না। আবার দেখো এই শ্রেণী বৈষম্যটা কি একবার বলতে গেলে যে এক পাশে বাসতলা আর এক পাশে গাছতলা এরকম আর কি। যেমন উঁচু উঁচু অট্টালিকাও আছে, আবার মানে পুরে গড়া আছে, এটাই হচ্ছে শ্রেণী বৈষম্য। আর সমাজতান্ত্রিকে যেহেতু এরকম মূল্য করা মুনাফা অর্জন না, মানুষের তো রক্ত কিছু হয় না, এই জন্য শ্রেণী বৈষম্য নেই বলে একেবারে যে এটারা কিছু লিমিট আছে কম। আবার মিশ্র অর্থব্যবস্থা থেকে শ্রেণী বৈষম্য নিয়ন্ত্রিত শ্রেণী বৈষম্য যেটা এটাই। তাহলে এই হলো আর কি তোমাদের মানে অর্থ ব্যবস্থাটার বৈশিষ্ট্য। এখন আমরা দেখো এটা থেকে আসলে কিভাবে সিকিউরিটি লেখা যায়। সিকিউরিটি বললাম যে উদ্যোগকে দেয়া থাকে এরকম ভাবে বৈশিষ্ট্য কোন একটা অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য। তারপর তুমি লেখা যে হ্যাঁ উদ্দীপকের অর্থ ব্যবস্থার সাথে আমার পার্থক্য করে দেওয়া কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা মিল রয়েছে। তারপর দিলে যে সমাজতান্ত্রিক সংজ্ঞাটা প্রথমে দিলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থাটা কি। তারপর দিলে কি সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সম্পদ রাষ্ট্রীয় মালিকানা থাকে,
সমাজতান্ত্রিক অর্থনীতি ভোক্তার পূর্ণ স্বাধীনতা নেই, সমাজতান্ত্রিক অর্থনীতির মূল লক্ষ্য সামাজিক কল্যাণ সাধন। তারপর সমাজতান্ত্রিক অর্থনীতি কেন্দ্রীয় কর্তৃক দান নির্ধারিত হয়ে থাকে। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা সমাজের নিরাপত্তা থাকে না। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা দেখা যায় যে চীন কিংবা উত্তর কোরিয়া, পোল্যান্ড এরকম রাষ্ট্রগুলো থেকে এই সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা বিদ্যমান। তারপর সমাজতান্ত্রিক অর্থ শ্রেণী বৈষম্য, এই যে ছয়টা যদি কয়টা 1 2 3 4 5 6 7 আটটা যে সেন্টেন্স দেওয়া যায় মোটামুটি ভালো একটা লেন্থ হয়ে গেছে, একটা পারফেক্ট সিকিউর অ্যান্সার হয়ে যায়। তো এভাবে এটা লেখা গোল নাম্বার অর্থাৎ কত বড়টা সিরিজের 3 নম্বর, আর লাস্টে যে দেয়াটা নরমালি ঠিক এই মিশ্র অর্থব্যবস্থা দেয়া থাকে অথবা দেওয়া যায় সমাজতান্ত্রিক থেকে দেওয়া যায়। এই যে অর্থব্যবস্থা দেওয়া থাকে ওইটার বিপরীত, যেমন ধনতান্ত্রিক বিপরীত সমাজতান্ত্রিক, সমাজতান্ত্রিক বিপরীত ধনতান্ত্রিক, এগুলো আছে। তো ম্যাক্সিমাম দেখা যায় যে লাস্টে 4 নম্বরে সিরিজের 4 নম্বরে দেওয়া যায় মিশ্র অর্থব্যবস্থা। বলেছে তোমার পাঠ্যটি মানে উদ্দীপকের সাথে তোমার পাঠ্যটি পূর্ণ অর্থব্যবস্থা মিল আছে। আর উদ্দীপকে দেওয়া যাবে যে পূর্ণ মানে সম্পদ রাষ্ট্রীয় মালিকানা আছে, আবার ব্যক্তি মালিকানা আছে, ভোক্তা পূর্ণ স্বাধীনতা আছে, সামাজিক কল্যাণ সাধনও আছে, তারপর নিয়ন্ত্রিত শ্রেণী আছে, এরকম কয়েকটা বৈশিষ্ট্য দিয়ে একটা বৈশিষ্ট্য দেয়, তারপর তুমি বাকিগুলো নেবে। তারপর লেখা দুটোকে আমার পাঠ্য অর্থব্যবস্থা সাথে কি সমাজতান্ত্রিক অর্থনীতি এই মিশ্র অর্থব্যবস্থা মিলিয়েছে, ওই মিশ্র অর্থব্যবস্থাটা কি দিলা, তারপর ব্যক্তি সম্পদে এই বৈশিষ্ট্যগুলো দিলা, তারপর পরে একটা সামারি দিলা। এভাবে যদি তোমরা তোমাদের গুলা লেখো ইনশাআল্লাহ অনেক ভালো হবে এবং অনেক ভালো মার্ক ক্যারি করতে পারবে। আশা করি তোমরা আজকের এই অর্থব্যবস্থা সম্পর্কে বুঝতে পারবে। প্রথম অধ্যায়ে প্রথম যে বিষয়গুলো এগুলো খুবই বেসিক, তবে এগুলো পড়লে বোঝা যায়, আসলে বোঝার মতো তেমন কিছু না, তারপরেও আমরা বোঝানোর চেষ্টা করব। আশা করি বুঝতে পারছো, এবং সুন্দর সুন্দর শর্টকাট ভিডিও পেতে আমাদের চ্যানেলটা এবং পেজটা ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এটা তোমাদের একটা অ্যাসেস নিয়ে নাও, ওটা যদি বুঝতে সমস্যা হয় কমেন্টে আমাদের জানাবা, অবশ্যই তোমরা তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবে, একটা অ্যাসেস নিয়ে নাও এবং এভাবে শেখার চেষ্টা করো। ওকে, আসসালামু আলাইকুম, টাটা।